নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি। আজ 3রা জুলাই 2021 ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি দ্য হিন্দু থেকে। তো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কয়েকদিন ধরে বলছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যাচ্ছে না, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আজকে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেন একই দিনে পাবলিশ করা হয়েছে। তো অ্যারাউন্ড 10 থেকে 12টা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা দেখতে পাবেন, তার সাথে ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে, তার সাথে বেসিক কনসেপ্ট আপনারা ক্লিয়ার করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করেই দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো, এই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ ইম্পর্টেন্ট লেকচারের পিডিএফ পাবেন, আর এই ডেসক্রিপশন বক্সে আমার এবং আমার চ্যানেল সম্পর্কে পড়ে নিতে পারেন। আর যে কোনো বুক রিভিউ, ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির যে কোনো বুক রিভিউ আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পর্ণদীপস ওপিনিয়ন ওই চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো ওই যে বুক রিভিউগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ডব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য কোন বইগুলো আপনার পক্ষে সুইটেবল। কারোর পক্ষে ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি বিপানচন্দ্র ভালো লাগে, কারোর আবার স্পেকট্রাম ভালো লাগে। তো কোন বইটা আপনার পক্ষে সুইটেবল সেটা জানতে কিন্তু ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। আজকের যে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করবো, কারণ 10 থেকে 12টা কারেন্ট অ্যাফেয়ার্স, তো ডিটেল অ্যানালাইসিস করতে গেলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। তো আমি ডিটেল অ্যানালাইসিসই করবো, কিন্তু খুব তাড়াতাড়ি। তো প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে সেটা হচ্ছে ওড়িয়া পোয়েট ডক্টর রাজেন্দ্র কিশোর পান্ডা হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার 2020। তো কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার নামটা মনে রাখবেন, কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার রিসেন্টলি 2020টা কে পেলেন ওড়িয়া পোয়েট রাজেন্দ্র কিশোর পান্ডা। এসএসসি, রেলওয়ে প্রত্যেকটা এক্সামের জন্য, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স, ইভেন মেন্সের জন্য ইম্পর্টেন্ট, ইউপিএসসির জন্য নয়। তবে এই যে কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার, এই পুরস্কার সম্পর্কে জেনে নিন। কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার কিন্তু ইনস্টিটিউটেড ইন মেমোরি অফ লেট পোয়েট লরেট কুভেম্পু। তো এর আগে কুভেম্পু নামে একজন পোয়েট ছিলেন, তার স্মৃতি উপলক্ষে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়। আর এই অ্যাওয়ার্ডে ক্যাশ অ্যাওয়ার্ড দেওয়া হয় 5 লাখ টাকা, তার সাথে একটি সিলভার মেডেল দেওয়া হয় এবং তার সাথে সার্টিফিকেট দেওয়া হয়। আর এই অ্যাওয়ার্ড কিন্তু ইনস্টিটিউট করা হয় রাষ্ট্রীয় কুভেম্পু ট্রাস্ট, যেটা 2013তে তৈরি হয়েছিল। এই যে লরেট নাম কি, কুভেম্পুর উপলক্ষে, এই কুভেম্পুর নাম অনুসারে কিন্তু এই যে কুভেম্পু পুরস্কার তৈরি করা হয়েছিল। আর অ্যাওয়ার্ড হ্যাজ বিন কনফার্ড টু রাইটার্স অফ মালায়ালাম, উর্দু, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি এবং কানাডা। এই কয়েকটা সেকশনের রাইটারদেরই কিন্তু এই যে পুরস্কারটা দেওয়া হয়, কুভেম্পু পুরস্কারটা দেওয়া হয় যারা মালায়ালাম, উর্দু, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি এবং কানাডা। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু রাজ্যের এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয়, তবে সেন্ট্রালের প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ইউপিএসসি বাদ দিয়ে। তার কারণ এখানে দেখুন, এখানে যদি বেঙ্গলি থাকতো তাহলে কিন্তু রাজ্যের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়ে যেত। তো এখানে কারেক্ট আনসার মালায়ালাম, উর্দু, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি এবং কানাডা, এই ল্যাঙ্গুয়েজের পোয়েটরাই কিন্তু এই পুরস্কারটা পাওয়ার যোগ্য হিসেবে এই যে ইনস্টিটিউশন এটা মনে করে এবং তাদেরকেই কিন্তু পুরস্কারটা দেয়। আর দে আর অ্যাওয়ার্ডেড অ্যাট প্রোগ্রামস অর্গানাইজড ইন কুপালি। কুপালিতে প্রোগ্রাম অর্গানাইজ করা হয় যেখানে পুরস্কারটা দেওয়া হয়। আর এই ডিস্ট্রিক্টকার কুভেম্পুর বার্থ প্লেস। আর অ্যাওয়ার্ড ইজ ইউজুয়ালি কনফার্ড December 29, বাট ইন 2020 ইট ওয়াজ ডিলেড। তো 2020টা ডিলে হয়ে গিয়েছে। যাক, সেটা ইম্পর্টেন্ট নয় পরীক্ষার জন্য, তবে জেনে রাখুন কুভেম্পু পুরস্কার 2020 পেলেন কে, ডক্টর রাজেন্দ্র কিশোর পান্ডা, যিনি একজন ওড়িয়া পোয়েট। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো ফ্লিপকার্ট। এটাও কিন্তু ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট নয়, বাকি সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ইউপিএসসির যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমি শেষে রেখেছি। তো ফ্লিপকার্ট কিন্তু রিসেন্টলি লঞ্চ করছে তার যে নতুন অ্যাপ শপসি ফর অনলাইন বিজনেস। অর্থাৎ যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছে, ফ্লিপকার্টের যে প্রোডাক্টগুলো সেগুলো সেল করতে চাচ্ছে, নিজের প্রোডাক্ট ফ্লিপকার্টে সেল করতে যাচ্ছে, তাদের জন্যই কিন্তু ফ্লিপকার্ট তৈরি করেছে, নতুন এন্টারপ্রেনারদের জন্য ফ্লিপকার্ট তৈরি করেছে একটা নতুন অ্যাপ যার নাম শপসি। যেমন ধরুন অ্যামাজনে রয়েছে অ্যামাজন সেলার, তেমনই কিন্তু ফ্লিপকার্ট তৈরি করেছে তার শপসি অ্যাপ। এইম অফ দ্য অ্যাপের এইমটা দেখে নিন। উইথ দ্য শপসি অ্যাপ ফ্লিপকার্ট এইমস টু এনেবল ওভার 25 মিলিয়ন অনলাইন এন্টারপ্রিনিয়র্স অন দ্য ব্যাক অফ ডিজিটাল কমার্স বাই 2023। তো 2023 সালের মধ্যে ফ্লিপকার্ট কিন্তু টার্গেট করছে 25 মিলিয়ন অনলাইন এন্টারপ্রেনিওর এই ডিজিটাল মার্কেটিংয়ের সাথে কিন্তু যুক্ত হয়ে পড়বে এবং তারা কিন্তু তাদের প্রোডাক্ট সেল করবে। ফ্লিপকার্টের যে ক্যাটালগ, সেই ক্যাটালগ অনুযায়ী তাদের প্রোডাক্ট সেল করবে এবং তাদের এই প্রসেসটাকে আরও সিম্পলিফাই করার জন্য কিন্তু ফ্লিপকার্ট এই শপসি অ্যাপটাকে ক্রিয়েট করেছে। তো ইজি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অ্যাপটার নাম ইম্পর্টেন্ট, এসএসসি, রেলওয়ে, ডব্লিউইপি, তাছাড়া ডব্লিউইপিএসসি যে কোনো এক্সামের পক্ষে কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখব ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA অবজার্ভ দ্য ন্যাশনাল ডক্টরস ডে অন July 1 এভরি ইয়ার। তো আপনারা প্রত্যেকেই জানেন প্রতি বছর July 1 কিন্তু IMA বা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এটা ন্যাশনাল ডক্টরস ডে পালন করে। তো এই যে ন্যাশনাল ডক্টরস ডে প্রথম কবে পালন করা হয়, তো 1933 সালে
জর্জিয়াতে কিন্তু ইউনাইটেড স্টেটসের জর্জিয়াতে 1933 সালে প্রথম এই যে ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয়। ডে ওয়াজ সেলিব্রেটেড বাই সেন্ডিং কার্ড টু ফিজিশিয়ান অ্যান্ড প্লেসিং ফ্লাওয়ার্স অন গ্রেভস অফ ডক্টরস হু হ্যাভ পাসড অ্যাওয়ে। অর্থাৎ যে ডাক্তাররা মারা গিয়েছিলেন তাদের উপলক্ষে কিন্তু তখন 1933 সালে সেই সব ডাক্তারদের কিন্তু ফুল এবং গ্রিটিং কার্ড দিয়ে কিন্তু তাদেরকে সম্মানিত করা হতো, এবং এই দিনটাকে কিন্তু ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয়েছিল 1933 সালের 1 জুলাই। এবার দেখুন ভারতের জন্য এই ডক্টরস ডে কেন ইম্পর্টেন্ট। তো ভারতের জন্য ফার্স্ট ন্যাশনাল ডক্টর ডে পালন করা হয় 1991 সালে। ফার্স্ট ভারতের জন্য ন্যাশনাল ডক্টর ডে পালন করা হয় 1991 সালে টু অনার অফ ডক্টর বিধানচন্দ্র রয়। ডক্টর বিধানচন্দ্র রয় হু ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন এস্টাবলিশিং ইনস্টিটিউশন সাচ অ্যাজ চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল আর চিত্তরঞ্জন সেবা সদন। তো এখান থেকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কী কী, ভারতের যে ডক্টরস ডে কার উপলক্ষে পালন করা হয়, কারেক্ট আনসার হবে ডক্টর বিধানচন্দ্র রয়, এবং 1991 থেকে পালন করা হয়। তার ইম্পর্টেন্ট কিছু ইনস্টিটিউশনের নাম বা হসপিটালের নাম বলুন। কারেক্ট আনসার কী হবে, চিত্তরঞ্জন হসপিটাল, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, চিত্তরঞ্জন সেবা সদন, এগুলো কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের তৈরি করা। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ইউপিএসসির জন্য নয় তবে বাকি পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডব্লিউপিএসসি ডব্লিউপি এই এক্সামগুলোর জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখবো, এটা আবার ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট। আমি ইনসাইট আইএএসের যে ওয়েবসাইট সেখান থেকে দেখুন স্ক্রিনশট নিয়ে এনেছি, ইন্ডিয়ান ওশান নাভাল সিম্পোসিয়াম। তো এই যে ম্যাপটা আমি নেক্সট পেজে একটু ভালো করে এক্সপ্লেন করবো, তার আগে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিন। তো 7th এডিশন অফ ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোসিয়াম অর্থাৎ IONS বাইনিয়াল ইভেন্ট ওয়াজ হোস্টেড বাই দ্য ফ্রেঞ্চ নেভি রিসেন্টলি। তো এই যে IONS যার ফুল ফর্ম হচ্ছে ওশান নাভাল সিম্পোসিয়াম, তো এটা কিন্তু 7th এডিশন, এটা রিসেন্টলি কন্ডাক্ট করলো কে, ফ্রেঞ্চ নেভি। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে SSC রেলওয়েতে যে কার পক্ষ থেকে কন্ডাক্ট করানো হলো, তবে রেলওয়ের এক্সামে এই টাইপের কোশ্চেন কম আসে, তো কারেক্ট আনসার হবে এটা ফ্রেঞ্চ নেভি। তো এই যে IONS is a significant international maritime security initiative launched in February 2008। তো 2008-এ কিন্তু IONS প্রথম অর্থাৎ ইন্ডিয়ান ওশান নাভাল সিম্পোসিয়াম এটা প্রথম তৈরি করা হয়, আর এই যে ইনিশিয়েটিভ এটা 2008 সালে প্রথম নেওয়া হয় ফেব্রুয়ারি মাসে। তো এই যে ইনিশিয়েটিভটা নেওয়ার উদ্দেশ্য কী, এর উদ্দেশ্য হলো সমগ্র যে ওশানে সমগ্র যে এরিয়াটা রয়েছে তার যে মেরিটাইম যে সিকিউরিটি সেটা ইনক্রিজ করাই কিন্তু এর প্রধান উদ্দেশ্য। অর্থাৎ মেরিটাইম সিকিউরিটি বলতে কী বোঝানো হচ্ছে, দেখুন মেরিটাইম সিকিউরিটি বা কস্টে আমাদের ধরুন এই যে ভারতে তামিলনাড়ু কোস্ট, তারপরে অন্ধ্রপ্রদেশ কোস্ট, বিভিন্ন জায়গায় মুম্বাই কোস্ট, এগুলো কিন্তু ভালনারেবল, কেরালা কোস্ট এগুলো কিন্তু ভালনারেবল টেরোরিজমের জন্য। আবার দেখুন এই যে মেরিটাইম সিকিউরিটি বলতে এখানে বোঝানো হচ্ছে ধরুন কোনো একটা জাহাজ কোনো একটা মাল নিয়ে যাচ্ছে, খুব দামি কিছু নিয়ে যাচ্ছে, তখন তাদের সিকিউরিটি তো অবশ্যই দরকার, কারণ পাইরেসি কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা যায়। এই যে রিজিয়নটা দেখছেন, এই যে রিজিয়নটা রয়েছে আফ্রিকার, এই রিজিয়নটাই কিন্তু প্রচণ্ড পরিমাণে পাইরেসি দেখা যায়। এই ওয়েস্ট ইন্ডিজের এই রিজিয়নটাই পাইরেসি দেখা যায়। আপনারা জানেন ক্যারিবিয়ান সি, পাইরেটস অফ ক্যারিবিয়ান আপনারা তো দেখেছেন মুভিগুলো, তো ওই টাইপের ক্যারিবিয়ান সিতে কিন্তু পাইরেসি প্রচণ্ড পরিমাণে দেখা যায়। তো সেই সমস্ত ইম্পর্টেন্ট যে দ্রব্য সামগ্রী সেগুলোকে রক্ষার জন্য, এছাড়াও অনেক সময় দেখা যায় যে সমুদ্রের মাধ্যমে অনেক প্রোডাক্ট, খুব দামি দামি প্রোডাক্ট কিন্তু এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়, আমদানি রপ্তানি করা হয়। তো সেক্ষেত্রে সুরক্ষার জন্য কিন্তু একটা মেরিটাইম সিকিউরিটির দরকার। এছাড়াও এক একটা দেশের নির্দিষ্ট যে রিজিয়ন, একটা নির্দিষ্ট নটিক্যাল মাইল পর্যন্ত তাদের এরিয়া বিস্তৃত থাকে। তো এই নির্দিষ্ট নটিক্যাল মাইলের মধ্যে এবং তার বাইরে তাদের যে বর্ডার, তার মধ্যে যে সিকিউরিটি সেটা কিন্তু অনেকটা এর উদ্যোগে হয়। এছাড়াও দেখুন এই যে রিজিয়নটা, এখানে সাউথ চায়না সি, চায়নার সাথে কিন্তু ভারতের সবসময় কনফ্লিক্ট রয়েছে। প্রায় 1960-62 দশক থেকে কিন্তু 1960-62 সাল থেকে কিন্তু চায়নার সাথে ভারতের কনফ্লিক্ট রয়েছে। তো দেখুন চায়না এই যে রিজিয়নটা ইউজ করতে চায়, এই যে এখান থেকে ইউজ করতে চায় তাদের বাণিজ্য করার জন্য। শুধুমাত্র বাণিজ্য করার জন্য নয়, চায়না কিন্তু এই যে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর 99 বছরের জন্য দখল করে রেখেছে। তাহলে ভারতের এই যে নিচের দিক অতটাও কিন্তু সুরক্ষিত নয়, কিন্তু ভারতকে কিন্তু যদি নিজের যে এরিয়া
মেরিটাইম এরিয়া এটাকে যদি সুরক্ষিত করতে হয় তাহলে কিন্তু বাইরের কিছু দেশের সাহায্য নিতে হবে। দেখুন এই যে এরিয়াটা, এই যে ব্লকটা, এটা যদি ব্লক করার কথা হচ্ছিল অনেক দিন আগে, তো এইটা যদি ব্লক হয়ে যায়, এই এরিয়াটা ধরুন ব্লক হয়ে গেল, তাহলে কিন্তু চায়না এখান থেকে আর বাণিজ্য করতে পারবে না, সেখান থেকে ওর ঘুরে ঘুরে বাণিজ্য করতে হবে। সেখানে এই এরিয়াটা কিন্তু ভারতের পক্ষে সুরক্ষিত হয়ে যাচ্ছে, এই যে সাউথ ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে তাদের জন্য সুরক্ষিত হয়ে যাচ্ছে। তো এই জন্য কিন্তু মেরিটাইম সিকিউরিটি কিন্তু অবশ্যই দরকার, সেটা আপনার বাণিজ্যগত ক্ষেত্রে হোক, ইকোনমিক্যালি হোক, আর সিকিউরিটির প্রসঙ্গে হোক। তো এবার আমরা ম্যাপের মাধ্যমে দেখে নেবো যে কোথায় কোন দেশগুলো কোথাকার মেম্বার। দেখুন এই যে সবুজ কালারগুলো, এইগুলো কিন্তু সাউথ এশিয়ান মেম্বার, এইটাগুলো সাউথ এশিয়ান মেম্বার। ওয়েস্ট এশিয়ান, এই যে নীলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওয়েস্ট এশিয়ান মেম্বার্স। এই যে হলুদ দেখতে পাচ্ছেন এই এরিয়া একটা, এখানে যে হলুদ, এইটা ইস্ট আফ্রিকান মেম্বার্স। আর এখানে অবজারভার কান্ট্রিজ কোনগুলো, এই যে কান্ট্রি দেখুন চায়না, সমগ্র চায়না, তাইওয়ান, তারপরে এখানে দেখুন এগুলো কিন্তু অবজারভার কান্ট্রির মধ্যে পড়ছে। আর সাউথ ইস্ট এশিয়ান অ্যান্ড অস্ট্রেলিয়ান মেম্বার, এই যে অনেকটা গেরুয়া টাইপের কালার, এই কালারের কান্ট্রিগুলো কিন্তু সাউথ ইস্ট এশিয়ান অ্যান্ড অস্ট্রেলিয়ান মেম্বার। তাহলে ভারত কোন টাইপের মেম্বারের মধ্যে পড়ছে? ভারত সাউথ এশিয়ান মেম্বার্সের মধ্যে পড়ছে। এই যে রিজন সবুজ, ভারত সাউথ এশিয়ান মেম্বার্সের মধ্যে পড়ছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটে কান্ট্রি স্পেশালি কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চলে যাবো। এখান থেকে কিন্তু স্টেটমেন্ট বেসে ইউপিএসসি প্রিলিমিনারিতে কোশ্চেন আসতে পারে। নেক্সট দেখবো আমরা, নেক্সট বলছে দেখুন ব্ল্যাক কার্বন। হোয়াট ইজ ব্ল্যাক কার্বন, হোয়াট আর দ্য কনসার্ন? তো ব্ল্যাক কার্বন রিসেন্টলি নিউজে ছিল, নিউজে কী জন্য ছিল অতটা ইম্পর্টেন্ট না, তবে ব্ল্যাক কার্বন কি সেখান থেকে কিন্তু এনভায়রনমেন্টের পার্সপেক্টিভ থেকে কোশ্চেন আসতে পারে। তো ব্ল্যাক কার্বন রেজাল্টস ফ্রম দ্য ইনকমপ্লিট কনজামশন অফ, একটা কনজামশন হবে, কনজামশন অফ ফসিল ফুয়েলস অ্যান্ড বায়োমাস। তো ইনকমপ্লিট কনজামশন ফসিল ফুয়েল এবং বায়োমাসের থেকে কিন্তু ব্ল্যাক কার্বন তৈরি হয়। আর এই ব্ল্যাক কার্বন প্রডিউস করে ন্যাচারালি অ্যান্ড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস। তো এই যে ব্ল্যাক কার্বন, এটা ন্যাচারালভাবেও তৈরি হতে পারে, আবার হিউম্যান অ্যাক্টিভিটিসের মাধ্যমেও কিন্তু তৈরি হতে পারে। আর এই ব্ল্যাক কার্বনের ফলে কিন্তু রিসেন্টলি ডেথ কিন্তু বড্ড বেশি ভালনারেবল হয়ে গেছে। দেখুন ভালনারেবল কথার অর্থ কিন্তু ভেদ্য, অর্থাৎ কোনো জায়গায় সহজে প্রবেশ করা যায়, তো এটাকেই আমরা ভালনারেবল বলে। ইউপিএসসি বিভিন্ন রকম যে সাবজেক্টগুলো আছে, ভালনারেবল খুব একটি রিচ ওয়ার্ড। ডব্লিউবিসিএস মেন্সে যখন আপনি অ্যান্সার রাইটিং করবেন, ভালনারেবল এই টাইপের টার্ম যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনার অ্যান্সার কিন্তু আরও এজ পাবে। তো কারণ ভালনারেবল এই যে টাইপের যে টার্মগুলো রয়েছে এগুলো খুব রিচ টার্ম, তো এগুলো কিন্তু চেষ্টা করবেন যতটা সম্ভব ইউজ করা যায়। তো এই যে ব্ল্যাক কার্বন ন্যাচারালি তৈরি হতে পারে, প্রকৃতিগতভাবে তৈরি হতে পারে, মানুষের বিভিন্ন কাজকর্মের দ্বারা তৈরি হতে পারে, ফসিল ফুয়েল পোড়ালে তৈরি হতে পারে। সাধারণত দেখা যায় যে এর প্রাইমারি সোর্স কি, এর প্রাইমারি সোর্স হচ্ছে দেখুন বিভিন্ন রকম মোটর গাড়ি বা ফসিল ফুয়েল ইউজ করা হয় যে গাড়িগুলোতে, পেট্রোল ইউজ করা হয় যে গাড়িগুলোতে। দেখবেন মোটর সাইকেলে কিছু কিছু পুরনো মডেলের যে মোটর সাইকেল বা মোটর বাইক, সেগুলোতে দেখবেন কালো ধোঁয়া বার হয়। কিংবা ইঞ্জিন ভ্যান, আপনারা প্রত্যেকেই জানেন যে ভ্যানের মতো কিন্তু সেখানে ইঞ্জিন খাটানো থাকে। তো এই যে ইঞ্জিন ভ্যান প্রচণ্ড পরিমাণে যদি লোড চাপানো হয় ওই ইঞ্জিন ভ্যানের ওপর, তাহলে আপনারা একটু লক্ষ্য করবেন পিছন থেকে প্রচণ্ড কালো ধোঁয়া বার হয়। তো এই যে ধোঁয়া, এখানে কিন্তু ব্ল্যাক কার্বন উপস্থিত থাকে। আর এমনি তো কার্বন এমিশন তো এনভায়রনমেন্টের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর। কার্বন এমিশনের ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, কার্বন এমিশনের ফলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা দেশে। এছাড়াও এই যে বজ্র বিদ্যুৎ, এবছরে আমি গতকাল একটি রিপোর্ট দেখছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে, ওখানে বলা হচ্ছে যে বজ্র বিদ্যুৎ বর্তমান ইয়ারে অর্থাৎ 2021-এ কিন্তু অন্য বছরের তুলনায়, প্রিভিয়াস ইয়ারের তুলনায় 34% বেড়ে গেছে। আর এই যে বজ্র বিদ্যুৎ বেড়ে যাওয়ার কারণও কিন্তু একটা গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, এগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ বেড়ে যাওয়ার একটা প্রধান কারণ। তো এর প্রাইমারি সোর্সেস এখানে দেখুন ডিজেল ইঞ্জিন, কুক স্টোভস, উড বার্নিং অ্যান্ড ফরেস্ট ফায়ার। তো ফরেস্ট ফায়ারের কারণে উড বার্নিং বা কাঠ পোড়ানো হলে রান্নার জন্য হোক, আর যে কারণেই হোক কাঠ পোড়ানো হলে, কুক স্টোভ যে স্টোভগুলোতে রান্না করা হয়, এছাড়াও যে ডিজেল ইঞ্জিন আমি যেগুলো বললাম, ইঞ্জিন ভ্যান, এছাড়াও এই টাইপের যে গাড়িগুলো রয়েছে, মোটর কারগুলো রয়েছে, সেখানে কিন্তু এখান থেকে প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক কার্বন এমিশন হয়। আর ইট ইজ এ শর্ট লাইফ পলিউট্যান্ট দ্যাট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট কন্ট্রিবিউটার টু ওয়ার্মিং দ্য প্ল্যানেট বিহাইন্ড কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, এবং সেকেন্ড পজিশনে কিন্তু এই ব্ল্যাক কার্বন রয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্ল্যাক কার্বন কি, এখানে কি ফাইন্ডিং কিছু বলে দেখুন। ব্ল্যাক কার্বন হ্যাজ এ সিগনিফিকেন্ট অ্যাডভার্স এফেক্ট অন হিউম্যান হেলথ। তো হিউম্যান হেলথের পক্ষে কিন্তু ব্ল্যাক কার্বন প্রচণ্ড ক্ষতি করে, আর এটা কিন্তু ডেথকে আরও
তাড়াতাড়ি এনে ফেলছে, অর্থাৎ প্রিম্যাচিওর ডেথ, অর্থাৎ নির্দিষ্ট বয়স হয়ে যাওয়ার আগেই কিন্তু মানুষের মৃত্যু ঘটে যাচ্ছে। তো ব্ল্যাক কার্বন কিন্তু তার জন্য প্রচণ্ড পরিমাণে দায়ী। দ্য ইন্দো গাঙ্গেটিক প্লেন ইজ এক্সপোর্ট টু ব্ল্যাক কার্বন উইথ সিরিয়াস ইমপ্লিকেশন অন রিজিনাল ক্লাইমেট অ্যান্ড হিউম্যান হেলথ। এই যে স্টেটমেন্ট বলে দিল, দ্য ইন্দো গাঙ্গেটিক প্লেন ইজ এক্সপোর্ট টু ব্ল্যাক কার্বন উইথ সিরিয়াস ইমপ্লিকেশন। এটা কিন্তু ডব্লিউবিসিএস মেন্সের পক্ষ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2020 মেন্স সামনে আসছে, এই স্টেটমেন্টটা আপনারা যদি পারলে মুখস্থ করে রাখবেন, কারণ এই রকম স্টেটমেন্ট থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে জিওগ্রাফির পার্সপেক্টিভ থেকে বহু কোশ্চেন এসেছে। আমি প্রিলিমিনারিতে কোশ্চেনেও দেখেছি, মেন্সের কোশ্চেনেও কিন্তু এই টাইপের কোশ্চেন দেখেছি। অর্থাৎ এই টাইপের কোথায় বেশি এর ইমপ্লিকেশনটা দেখা যায়। তারপর এখানে দেখুন মর্টালিটি রাইজেস লিনিয়ারলি। তো এই ব্ল্যাক কার্বনের ফলে কিন্তু মর্টালিটি রেট আরও বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, অর্থাৎ মৃত্যু হার কিন্তু বেড়ে চলেছে বিভিন্ন রকম পলিউট্যান্টের কারণে। পলিউট্যান্ট লেভেল ইনক্রিজ করছে, তার ফলে কিন্তু পরিবেশ দূষণের ফলে যে মৃত্যুগুলো হয় সেখানে কিন্তু ব্ল্যাক কার্বন অনেকটাই দায়ী। নেক্সট গ্রিন হাইড্রোজেন। গ্রিন হাইড্রোজেনের আগে আমি আলোচনা করেছি, তবু দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, RIL, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিন্তু রিসেন্টলি ইনভেস্ট করেছে 75,000 কোটি টাকা ইন ইটস নিউ বিজনেস ফোকাসড অন ক্লিন এনার্জি। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তার নতুন যে বিজনেস ক্লিন এনার্জি সেখানে ফোকাস করেছে, যেটা ডিপেন্ড করে আছে কিসের ওপর? সোলার এবং গ্রিন হাইড্রোজেনের ওপর। সোলার এবং গ্রিন হাইড্রোজেন দুটোই রিনিউয়েবল এনার্জি। তো এই যে রিনিউয়েবল এনার্জির ওপরে কিন্তু RIL 75,000 কোটি টাকা ইনভেস্ট করেছে। এটা পরীক্ষার জন্য, ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট, WBCS প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট, SSCর জন্য ইম্পর্টেন্ট, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের কনটেক্সটটা। আর দেখুন এখানে 4 গিগা ফ্যাক্টরিজ ফোকাসিং অন সোলার স্টোরেজ ব্যাটারি, গ্রিন হাইড্রোজেন এবং ফুয়েল সেল ফ্যাক্টরি তৈরি করা হবে। আর গ্রিন হাইড্রোজেন কি, এর আগে আমি অনেকবার বলেছি, তবু আরেকবার বলে দিচ্ছি। হাইড্রোজেন যখন প্রডিউস করা হয় ইলেকট্রোলাইসিসের মাধ্যমে, রিনিউয়েবল এনার্জি থেকে যখন ইলেকট্রোলাইসিসের মাধ্যমে হাইড্রোজেন প্রডিউস করা হয়, সেটা কিন্তু পরিবেশের পক্ষে অতটাও ক্ষতিকর নয়। অবশ্যই পরিবেশের পক্ষে ক্ষতিকর, কিন্তু পরিবেশের পক্ষে অতটাও ক্ষতিকর নয়। এছাড়াও গ্রে হাইড্রোজেন রয়েছে, ব্রাউন হাইড্রোজেন রয়েছে, গ্রে, এই টাইপের হাইড্রোজেনের পক্ষে কিন্তু অতটাও ক্ষতিকর নয়। আমি একদিন ডিটেলসে এই যে গ্রিন হাইড্রোজেন, ব্রাউন হাইড্রোজেন, গ্রে হাইড্রোজেন আলোচনা করবো। অলরেডি আমি আলোচনা করেছি গ্রিন হাইড্রোজেন, ব্রাউন হাইড্রোজেন, গ্রে হাইড্রোজেন 4 থেকে 5 দিন আগের কারেন্ট অ্যাফেয়ার্স যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনারা পেয়ে যাবেন। গ্রিন হাইড্রোজেন সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। দেখুন, দ্য হাইড্রোজেন দ্যাট ইজ ইউজ টুডে ইজ প্রডিউসড ইউজিং ফসিল ফুয়েল। তো ফসিল ফুয়েল থেকে যে হাইড্রোজেন বর্তমানে প্রডিউস করা হয় সবচেয়ে বেশি, গ্রিন হাইড্রোজেনের কথা এখানে কিন্তু বলা হচ্ছে না। গ্রিন হাইড্রোজেন সাধারণত রিনিউয়েবল এনার্জির ইলেকট্রোলাইসিসের মাধ্যমে তৈরি হয়, কিন্তু এই যে বর্তমানে যে হাইড্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়, সেই হাইড্রোজেন কিন্তু ফসিল ফুয়েল থেকেই পাওয়া যায়। আর সাধারণত গ্রিন হাইড্রোজেন তৈরি করতে কিন্তু খরচ অনেক বেশি হয়, তো সেহেতু এই গ্রিন হাইড্রোজেন তুলনামূলক কম ইউজ করা হয়। এখানে দেখুন গ্রিন হাইড্রোজেন হুইচ হ্যাজ নো কার্বন ফুটপ্রিন্টস, এখানে কিন্তু কোনো রকম কার্বন ফুটপ্রিন্টস পাওয়া যায় না, তো কার্বন এমিশনের ভয়টা এখানে থাকে না। আর অর্গানিক মেটেরিয়াল সাচ অ্যাজ ফসিল ফুয়েল অ্যান্ড বায়োমাস আর ইউজড ফর রিলিজিং হাইড্রোজেন থ্রু কেমিক্যাল প্রসেস। তো যাই হোক, এই যে গ্রিন হাইড্রোজেনের নিউজ ছিল। নেক্সট দেখবো আমরা, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস DOT হ্যাজ এক্সপ্যান্ডেড দ্য সরল সঞ্চার পোর্টাল। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটি জিনিস, সরল সঞ্চার পোর্টাল, যার ফুল ফর্ম হচ্ছে সিম্পলিফাইড অ্যাপ্লিকেশান ফর রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্স। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রের যে লাইসেন্স পাওয়ার জন্য বা রেজিস্ট্রেশনের জন্য একটি নতুন ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে সরল সঞ্চার। SSC, রেলওয়ে, WBCS প্রিলিমিনারি, WBCS মেন্স, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ইভেন UPSC প্রিলিমিনারির জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। তো সরল সঞ্চার সিম্পলিফাইড অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্স প্রদান করা, এছাড়াও রেজিস্ট্রেশনের জন্য কিন্তু এই ওয়েব পোর্টালটা তৈরি করা হয়েছে। দ্য ফলোইং টাইপস অফ লাইসেন্স, দেখুন এই টাইপের লাইসেন্স এবং যে রেজিস্ট্রেশন সেগুলোই কিন্তু এখানে করা হবে। ইউনিফাইড লাইসেন্স, ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর, WBC লাইসেন্স, অর্থাৎ ওয়্যারলেস প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন লাইসেন্স, এগুলো কিন্তু তৈরি করা হবে। শুধুমাত্র আপনারা যদি এই লাইনটা পড়ে রাখেন তাহলে কিন্তু হবে। UPSCর জন্য দেখতে গেলে এই কয়েকটা লাইনও কিন্তু আপনাকে দেখতে হবে। নেক্সট দেখব, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটি নিউজ। তো হাইড্রোজেন বেসড টেকনোলজি R&D ফার্ম গ্রিন রোবোটিক্স রিসেন্টলি ডিজাইন করেছে একটা ডেভেলপমেন্ট, ইন্ডিয়ার প্রথম ইন্ডিজেনাস ড্রোন ডিফেন্স ডোম কল্ড ইন্দ্রজাল। তো ভারতের প্রথম ইন্ডিজেনাস ড্রোন ডিফেন্স ডোম কল্ড ইন্দ্রজাল। আপনারা জাস্ট একটু ইমাজিন করুন, আপনারা মার্ভেল স্টুডিওর যে মুভি আছে, অনেক মুভি দেখেছেন, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মুভিগুলোর মধ্যে একটা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, সম্ভবত 2019 কিংবা 2018 এসেছিল। তো অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে একটু ভেবে দেখুন, যখন বাইরের দেশ থেকে থানোসরা আসছিল এবং তার যে সৈন্যবাহিনী আসছিল, তখন কিন্তু ওয়াকান্ডাতে একটা ডোম ছিল, ডোমের গায়ে ধাক্কা খেয়ে প্রত্যেকেই কিন্তু জ্বলে পড়ে যাচ্ছিল এবং ভিতরে কিন্তু তারা ঢুকতে পারছিল। একটু ইমাজিন করে দেখুন, শেষের দিকে সিনে ছিল। তো
ওই যে ডোম, ইন্ডিয়াও কিন্তু তার প্রথম ইন্ডিজেনাস এই টাইপের ডোম তৈরি করার কথা ভাবছে, যাতে যার উদ্দেশ্য কি, যার উদ্দেশ্য হচ্ছে বাইরের দিক থেকে অর্থাৎ প্রাকৃতিক বা বায়বীয় কোনো ক্ষতিকারক বস্তু যাতে সমগ্র পৃথিবীতে বা সমগ্র ভারতে কিন্তু ঢুকতে না পারে, এবং এই সমগ্র এরিয়াটাকে প্রোটেক্ট করাই কিন্তু এর উদ্দেশ্য। শুধুমাত্র বায়বীয় মেটেরিয়ালই নয়, এক্ষেত্রে পরবর্তীকালে চেষ্টা করা হবে যে বাইরের দেশের বিভিন্ন রকম যে যুদ্ধ যান বা বাইরের দেশে ধরুন কোনো রকম আমাদের উদ্দেশ্যে কোনো রকম ধরুন অস্ত্র নিক্ষেপ করেছে, বা আপনি ধরেন নিউক্লিয়ার কোনো কিছু নিক্ষেপ করেছে, নিউক্লিয়ার ওয়েপেন, সেক্ষেত্রে এই ডোম আমাদেরকে প্রোটেক্ট করবে, এটাই কিন্তু উদ্দেশ্য, মেন উদ্দেশ্য। তো এই প্রজেক্টটার নাম মনে রাখবেন ইন্দ্রজাল, ভারতের ফার্স্ট ইন্ডিজেনাস ড্রোন ডিফেন্স ডোম, যার নাম ইন্দ্রজাল। এটা কে তৈরি করেছে? হাইড্রোজেন বেসড টেকনোলজি R&D ফার্ম গ্রিন রোবোটিক্স। নেক্সট দেখব গগনযান। তো গগনযান কি? গগনযান কিন্তু 2018-তে আমাদের প্রাইম মিনিস্টার অ্যানাউন্স করেছিল, 2018-তে এটা অ্যানাউন্স করা হয়েছিল গগনযান ছাড়া হবে। তো এই যে গগনযান, ইসরো কিন্তু প্ল্যান করছে তার প্রথম আনক্রিউড মিশন। তো এখানে কোনো রকম ক্রিউ থাকবে না। তো এই যে গগনযান মিশনে দ্য হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম, তো মনে রাখবেন এই যে গগনযান প্রোগ্রাম, এই গগনযান প্রোগ্রাম কিন্তু আনক্রিউড মিশন হবে। আর গগনযান প্রোগ্রামের কিন্তু যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে অরবিটারে গিয়ে সেখান থেকে আবার ফিরে আসা মানুষ শুদ্ধ যায় কিনা সেটাই কিন্তু চেক করাই গগনযানের অ্যাকচুয়াল যে উদ্দেশ্য। আর এই যে ইসরো বিভিন্ন রকম প্রজেক্ট লঞ্চ করে, আপনাদের মনে হতে পারে ইসরো দুদিন অন্তর প্রজেক্ট লঞ্চ করে, তো আমাদের লাভ কী? এইটাকে আমরা যদি গরিব মানুষের কাজে ইউজ করতাম তাহলে তো লাভ হতো। দেখুন, ইসরো, ডিআরডিও এরা যে টাইপের কাজ করে, এরা বিভিন্ন রকম সায়েন্টিফিক ডেভেলপমেন্ট করে, বিভিন্ন রকম রিসার্চ করে, এর কিন্তু বহু উদ্দেশ্য রয়েছে। শুধুমাত্র কিন্তু এই যে রিসার্চ করা বা বাইরের দেশে পাঠানো নয়, ফার্স্ট এর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইকোনমিক্যালি প্রসপারিটি। বাইরের দেশ কিন্তু ইসরোকে এখন হায়ার করে যে তার এই যে মিশনটা লঞ্চ করে দেওয়ার জন্য। তার ফলে ইসরো একটা বিরাট অ্যামাউন্টের অঙ্ক পায়, মানে অ্যামাউন্ট পায়। তো এখান থেকে ইকোনমিক্যালি বেনিফিট হচ্ছে ইসরোর। এছাড়া এখানে ভারতের বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকম স্টুডেন্টরা, খুব ভালো ভালো স্টুডেন্টরা সেখান থেকে উঠে এসে কিন্তু তাদের একটা জব অপরচুনিটি আসছে, তাদের একটা অ্যাম্বিশন তৈরি হচ্ছে যে আমি ইসরোতে কাজ করবো, আমি ডিআরডিওতে কাজ করবো, আমি ইসরো সায়েন্টিস্ট হবো, আমি ডিআরডিও সায়েন্টিস্ট হবো। ইকোনমিক্যালি তো অনেকটা বেনিফিট দিচ্ছে, তার সাথে এটা কিন্তু ভারতের প্রেস্টিজে অনেকটা সাহায্য করছে, সফট পাওয়ার বিল্ডে সাহায্য করছে। আমি গত দিনের লেকচারে সফট পাওয়ার সম্পর্কে আলোচনা করেছি, সফট পাওয়ার বিল্ডিংয়ে সাহায্য করছে। ধরুন শ্রীলঙ্কার হাতে টাকা নেই বেশি, শ্রীলঙ্কা তার একটা মিশন লঞ্চ করবে, তো ইসরোকে বললো, ইসরো খুব কম খরচে কিন্তু শ্রীলঙ্কার ওই মিশনটাকে লঞ্চ করে দিল। এর ফলে কি দেখা যায়? এর ফলে দেখা যায় শ্রীলঙ্কা কিন্তু ভারতের ওপর সফট পাওয়ারে অভিভূত হচ্ছে। এছাড়াও একটা ভালো ইমপ্রেস গ্লোবালি তৈরি হচ্ছে, ইউএসএর সাথে ভালো রিলেশন তৈরি করা যাবে, যে হায়ার কান্ট্রিগুলো, যে কান্ট্রিগুলো ডেভেলপ কান্ট্রি, সেই কান্ট্রিগুলোর সাথে ভারতের রিলেশন আরও ভালো হবে। তো ইসরো কিন্তু শুধুমাত্র এই যে ইকোনমিক্যালি নয়, শুধুমাত্র এই মিশন সেন্ড করার জন্য নয়, আমাদের যে জব অপরচুনিটি ক্রিয়েট করার জন্য, আমাদের প্রেস্টিজের জন্য, ইন্ডিয়ার প্রেস্টিজের জন্য ইসরো কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের জন্য কিন্তু এই যে ইসরো একটা নতুন ইনিশিয়েটিভ নেয় ইসরো প্রতি বছর, যে তারা তারা যাতে জয়েন করতে পারে ইসরোকে ঘুরে দেখানোর, টপ স্টুডেন্টদের কিন্তু এই সুযোগটা কিন্তু দেওয়া হয় প্রতি বছর ইসরোর পক্ষ থেকে। তো ইসরোর এখন বর্তমান চেয়ারপারসন কে বা ইসরো চিফ কে শিবান। আর ইসরো প্রতিষ্ঠা হয় কত সালে? 1969 সালে। ইসরোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? বেঙ্গালুরু, কর্ণাটকে। তো এই ছিল আজকের ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো বললাম আজকে ভিডিওটা খুব বড় হয়ে যাবে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স যদি আপনারা পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।